তোমাদের সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। মূলত আজকে আমি একাদশ শ্রেণীর বিষয়ে আমি আলোচনা করব। তোমরা হয়তো যারা একাদশ শ্রেণীতে উঠবে অপেক্ষা করছো বা উঠেছো, তোমরা সকলেই জানো যে দশম শ্রেণীর থেকে একাদশ শ্রেণীতে বাংলা সিলেবাসের একটা নতুনত্ব আছে। এই নতুনত্বের মধ্যে একটা অভিনব বিষয় আমরা এই শ্রেণীতে পড়ব, সেটা হলো বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখন আমরা দশম শ্রেণী পর্যন্ত আমরা ইতিহাস পড়েছি, বাংলা ভাষায় কবিতা, গল্প, নাটক ইত্যাদি পড়েছি, কিন্তু সাহিত্যের ইতিহাস বা বাংলা সাহিত্যের ইতিহাস এই বিষয়ে আমাদের সেভাবে ধারণা নেই। সে কারণের জন্যই যখন সাহিত্যের ইতিহাস নামটা আমরা শুনতে পাচ্ছি, আমাদের অনেকের মধ্যে হয়তো একটা ভীতি কাজ করছে। এখন প্রশ্নটা হলো যে সাহিত্যের ইতিহাস বিষয়টি কি? দেখো, পৃথিবীতে বিভিন্ন ভাষা আছে, বহু ভাষা। বিভিন্ন ভাষায় সাহিত্য রচিত হচ্ছে, কিন্তু সেই সাহিত্য সেটা তো একদিনে সৃষ্টি হয়নি। একদিন সেই ভাষার জন্ম হয়েছে, সেই ভাষার নিয়ম কানুন তৈরি হয়েছে, অর্থাৎ ব্যাকরণ আমরা যাকে বলি, ব্যাকরণ তৈরি হয়েছে, এবং তার উপর ভিত্তি করেই আস্তে আস্তে সাহিত্য রচনা শুরু হয়েছে। এবং যত দিন যায়, ভাষা গবেষণা, সেই গবেষণার কারণে ভাষার উৎকর্ষতা বৃদ্ধি পায়, এবং সঙ্গত কারণে সেই ভাষার সাহিত্য তত বেশি উৎকর্ষতা লাভ করে। তাই সে কারণের জন্যই যে কোনো ভাষার যে সাহিত্য, সেই সাহিত্যের উদ্ভব, বিবর্তন, এগুলি সম্পর্কে আলোচনা করাই হচ্ছে সাহিত্যের ইতিহাস। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা সাহিত্য পড়ছি। এই যে বাংলা সাহিত্য, যে বাংলা সাহিত্য নিয়ে আমরা পড়ছি, আমরা গবেষণা করছি, এই সাহিত্যটা তো একদিনে তৈরি হয়নি, কোনো একটা সময় সৃষ্টি হয়েছে। আমরা যে ভাষায় আমরা কথা বলি, অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলা, সেই বাংলা কিন্তু সৃষ্টি হয়েছিল আনুমানিক দশম শতাব্দীতে। ঐতিহাসিক দিক থেকে সেই সময় আমাদের বাংলাদেশে সম্ভবত পাল বংশের রাজত্ব চলছিল। সেই সময় মাগধী অপভ্রংশ নামে একটি ভাষা থেকে আমাদের মাতৃভাষা বাংলা ভাষার উদ্ভব হয়েছিল। এই ভাষা উদ্ভবের পরে সেই ভাষায় প্রথম সাহিত্য রচনা শুরু হয়েছিল খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে। চর্যাপদের মধ্যে দিয়ে এই বাংলা সাহিত্যে পথ চলা শুরু হয়। তারপর দীর্ঘ দিন ধরে, হাজার হাজার বছর ধরে বাংলা ভাষা এবং সাহিত্য বিবর্তন ঘটেছে। নানা শাখা প্রশাখার বাংলা সাহিত্য প্রকাশ পেয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলা সাহিত্যের ইতিহাসটা কি? বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা ভাষার
উদ্ভবের পরবর্তী সময়, যেদিন থেকে বাংলা সাহিত্যে জয়যাত্রা শুরু হয়েছিল, অর্থাৎ সাহিত্য রচনা শুরু হয়েছিল, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলা ভাষা এবং সাহিত্যের যে বিবর্তন, বিভিন্ন রচনা, তার বৈশিষ্ট্য, বিভিন্ন লেখক যারা বাংলা ভাষায় সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন, তাদের বিভিন্ন রচনা, সেই রচনার বিশেষত্ব, বাংলা ভাষার বিভিন্ন সাহিত্যের মধ্যে দিয়ে বিভিন্ন সমাজ, সভ্যতা, সংস্কৃতি যে ঐতিহ্য প্রকাশ পেয়েছে, এই সমস্ত কিছু যে শাস্ত্রের মধ্যে আমরা আলোচনা করি, আমরা সহজ কথায় সহজভাবে তাকেই আমরা বাংলা সাহিত্যের ইতিহাস বলে অভিহিত করতে পারি। এখন একটা প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই হয়তো দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সাহিত্যের ইতিহাস পড়ব কেন? কি প্রয়োজন সাহিত্যের ইতিহাস পড়া? অবশ্যই সাহিত্যের ইতিহাস আমাদের পড়ার প্রয়োজনীয়তা আছে। শুধুমাত্র স্কুল কলেজের পাঠ্যক্রমের বিষয় হিসাবে নয়, একটা জাতি তাদের অতীত ঐতিহ্য, অতীত গৌরব, সংস্কৃতি, তাদের জীবনধারা, তাদের মূল্যবোধ, তাদের বিশ্বাস, তাদের সংস্কার, সমস্ত কিছুই কিন্তু সাহিত্যের ইতিহাসের মধ্যে দিয়ে আমরা জানতে পারব। কারণ কোনো একজন ব্যক্তির পক্ষে বাংলা ভাষায় চর্যাপদ থেকে শুরু করে অদ্যাবধি যত সাহিত্য রচিত হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ পড়া বা বিশ্লেষণ করা সম্ভব নয়। সাহিত্যের ইতিহাসের মধ্যে দিয়েই আমরা নিঃসন্দেহে এই আমাদের বাঙালি জাতির যে অতীত অভিজ্ঞতা, মর্যাদা, গৌরব, এটা উপলব্ধি করতে পারব। কেন? কারণ আমরা এটা জানি যে সাহিত্য শুধুমাত্র মানুষজাত সম্পদ নয়, সাহিত্য হচ্ছে সমাজ দর্পণ। যিনি সাহিত্যিক, যিনি শিল্পী, তিনি সমাজেরই একজন মানুষ। তাই সমাজের ঘাত, প্রতিঘাত, বিশ্বাস, মূল্যবোধ, সংস্কার, সমস্ত কিছু সাহিত্যরূপ আয়নাতে প্রতিফলিত হয়। আর সাহিত্যের ইতিহাসের মধ্যে দিয়েও সেটা আমরা উপলব্ধি করতে পারব। সে কারণের জন্যই আমার মনে হয় আমাদের প্রত্যেকটা বাঙালিকে আমাদের নিজস্ব জাতিসত্তা, নিজস্ব আবেগ, নিজস্ব মর্যাদা, এগুলো উপলব্ধি করবার জন্য কিন্তু সাহিত্যের ইতিহাসটা কিন্তু পাঠ করার প্রয়োজন। এবার প্রশ্ন যে এই যে আমরা সাহিত্যের ইতিহাস পড়ছি, সেই ইতিহাসের বিবর্তন কিভাবে সংগঠিত হয়েছে? ইতিহাস একই রকম ভাবে এগিয়ে চলে না। সমাজ পরিবর্তন যখন হয়, সমাজের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা ভাবনা এগুলোর যখন পরিবর্তন হয়, তখন সাহিত্যেরও পরিবর্তন ঘটে। এবং এই পরিবর্তনের দিকে দৃষ্টি রেখেই আমাদের ভাষাতাত্ত্বিকবিদ তারা বাংলা সাহিত্যের ইতিহাসকে মূলত তিনটি যুগে বিভক্ত করেছেন। এখানে তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ তিনটি যুগ বিভাজন আছে স্পষ্টভাবে। প্রাচীন যুগ,
900 থেকে 1200 খ্রিস্টাব্দ, মধ্যযুগ 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ, আধুনিক যুগ 1800 থেকে বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগ চলছে। এই তিনটি যুগে বিভক্ত করেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে সাহিত্যের ইতিহাসকে আমরা তিনটি যুগে ভাগ করলাম কেন? দেখো, সাহিত্য আমি আগেই বলে গেলাম যে সমাজের একটা দর্পণ। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গে সাহিত্যের বিবর্তন ঘটে। এখানে আমরা যদি একটু খুব সংক্ষেপেও আমরা আলোচনা করি তাহলে এটা সহজেই আমরা বুঝতে পারবো যে এক একটা যুগের সাহিত্যের এক একটা স্বতন্ত্রতা বা বিশেষত্ব রয়েছে, যে বিশেষত্বগুলোর উপর নির্ভর করেই হয়তো ঐতিহাসিকরা, ভাষাবিজ্ঞানীরা বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটে যুগে ভাগ করেছে। আমরা প্রথমেই আসি, দেখো, প্রাচীন যুগ। প্রাচীন যুগ 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা একটা সীমারেখা। এই সময়ের মধ্যেকার সময়টাকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হচ্ছে। এই যুগের বিশেষত্ব কি? এ যুগে বাংলা ভাষা সদ্য ভূমিষ্ঠ হয়েছে, নবজাতিকা, সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে। সেই অপরিণত ভাষা, যে ভাষার মধ্যে তখনও পর্যন্ত আজকের যে বাংলা ভাষার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর হয়তো কিছুই ছিল না বা খুব সামান্য কিছু হয়তো ছিল, সেই ভাষায়, সেই অপরিণত ভাষায় এই যুগের সাহিত্য রচিত হয়েছে। যদিও এ যুগের সাহিত্যিক নিদর্শন তেমন কিছু নেই। একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। সেই বিষয়ে আমি পরে আলোচনা করব। মধ্যযুগ সাহিত্যের ইতিহাসে, বাংলা সাহিত্যে মধ্যযুগ থেকেই যথার্থ সাহিত্য রচনার সূচনা হয়েছিল বলে মনে করা হয়। এই মধ্যযুগ 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ। এবার দেখো, লক্ষ্য করো, মধ্যযুগকে আবার কতগুলো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অন্ধকার যুগ, প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্যোত্তর যুগ। অন্ধকার যুগ 1200 থেকে 1350 পর্যন্ত সময়কাল। এর আর একটা নাম হচ্ছে বন্ধা যুগ। কেন জানো? কারণ চর্যাপদ রচিত হওয়ার পর, চর্যাপদ রচিত হয়েছিল 1000 থেকে 1200-র মধ্যে। চর্যাপদ রচিত হওয়ার পর দীর্ঘ 150 বছর ধরে বাংলা ভাষায় কোনো সাহিত্যিক নিদর্শন এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি, আবিষ্কার করতে পারিনি। সে কারণের জন্য এই সময়টাকে বলা হয় বন্ধা বা অন্ধকার যুগ। এখন বন্ধা যুগ কেন হয়েছিল তারও একটা প্রেক্ষাপট হয়তো এখানে আলোচনার বিষয়। আমরা জানি যে ত্রয়োদশ শতাব্দীতে বাংলাদেশে তুর্কি আক্রমণ ঘটেছিল। তোমরা জানো, তুর্কিরা বহিরাগত জাতি। তারা বাংলাদেশে আক্রমণ করার পর বাংলায় কোনো সার্বভৌম রাজশক্তি না থাকার ফলে বাংলার মানুষের ওপরে বিভিন্ন রকমভাবে তারা অত্যাচার, উৎপীড়ন শুরু করেছিল। আর সমাজে যদি শান্তি না থাকে, সমাজে যদি স্থিতিশীলতা না থাকে, তাহলে মানুষের মনে নতুন নতুন চিন্তা ভাবনার বিকাশ হতে পারে না। সাহিত্য হচ্ছে মানুষের মানুষজাত সম্পদ। মনের থেকে তার উৎপত্তি ঘটে। তাই মানুষের মধ্যে যদি শান্তি না থাকে, মানুষের জীবনে যদি নিরাপত্তা না থাকে, মানুষের মনের মধ্যে যদি একটা অনিশ্চয়তা থাকে, তাহলে নতুন কিছু সৃষ্টি করা, মনের জমিতে ফসল ফলানো যায় না। সে কারণের জন্যই এই যুগে কোনো সাহিত্যিক নিদর্শন
পাওয়া যায়নি, মনে করা হয় কেউ এই সময় সাহিত্য রচনা করেনি। এরপর প্রাক চৈতন্য যুগ। তোমরা চৈতন্যদেবের নাম শুনেছ, মহাপ্রভু শ্রী চৈতন্য। এই চৈতন্যদেব সমস্ত মধ্যযুগের ইতিহাসে, বিশেষত বাংলা সাহিত্যের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে বিষয়ে পরে আলোচনা করব। চৈতন্যদেবের জন্মগ্রহণ করার আগে পর্যন্ত যে সাহিত্য রচনা হয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন আছে, বৈষ্ণব পদাবলী আছে, ইত্যাদি আছে, এ বিষয়ে পরে আলোচনা হবে। চৈতন্যদেবের জন্মগ্রহণ করার পর থেকে তিরোধান পর্যন্ত সেই সময়কার যে সমস্ত সাহিত্য, আর চৈতন্যোত্তর যুগ অর্থাৎ চৈতন্য দেবের তিরোধানের পর বাংলা ভাষায় যে সমস্ত সাহিত্য রচিত হয়েছে, এটা মোটামুটি মধ্যযুগের ভাব। আর 1800 সালের পর থেকে আধুনিক যুগের সূচনা। এখন মধ্যযুগের সাহিত্যের সামগ্রিক বিশেষত্বটা কি? দেখো, মধ্যযুগে বাংলা সাহিত্যের কিছু বিশেষত্ব আমি এক দুই করে বলার চেষ্টা করছি। প্রথমত, মধ্যযুগের সাহিত্য মূলত কবিতা, আখ্যান কাব্য, পয়ার ত্রিপদী ছন্দে লেখা কাব্য, জীবনী সাহিত্য, এই ধরনের কবিতা, যেমন বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, মঙ্গল কাব্য, তার মধ্যে চণ্ডীমঙ্গল, মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদা মঙ্গল, চৈতন্যদেবের জীবনী সাহিত্য, এই মোটামুটি মধ্যযুগের সাহিত্য। মধ্যযুগের সাহিত্যের একটা বিশেষত্ব হচ্ছে ধর্মকেন্দ্রিকতা। মধ্যযুগে যারা সাহিত্যিক ছিলেন, তারা যত বড় সাহিত্যিক তার চাইতে অনেক বেশি বড় ধরনের ধার্মিক ছিলেন। যেমন মনসা মঙ্গলের একজন কবি বিজয়গুপ্ত, তিনি তার কাব্যের সূচনাতে বলছেন, প্রথমে রচিল গীত কানাহুরি দত্ত, মূর্খে রচয়ে গীত না জানে মাহাত্ম্য। নিঃসন্দেহে বুঝতে পারছো যে তার ভক্তি প্রবণতা কাব্যের প্রথম লাইনেই প্রকাশ পাচ্ছে। আবার শাক্ত পদাবলীর একজন কবি, তিনি বলছেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী, যন্ত্র আমরা তন্ত্রে চলি, তুমি যেমন রাখো তেমনি থাকি, যেমন বলাও তেমনি বলি। কবি যন্ত্র, যন্ত্রীকে জগজ্জননী, যন্ত্র চলে, আর যন্ত্রী চালক, যিনি চালান, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে চালান। তুমি যেমন রাখো তেমনি থাকি, যেমন বলাও তেমনি বলি। আমি যা বলি আমি যা বলছি না, আসলে জগজ্জননী আমাকে যেমন করে বলাচ্ছেন আমি ঠিক সেভাবেই বলছি। স্পষ্টত বোঝা যাচ্ছে যে ধর্মীয় ভাবনা, আবেগ এখানে বড় কথা। আর তার থেকে বড় কথা হচ্ছে, মধ্যযুগে যে সমস্ত কবিরা আত্মপ্রকাশ করেছেন, তারা নয় দেবীর স্বপ্নাদেশ, আর নয় কোনো বিশিষ্ট ব্যক্তির নির্দেশ, সে কারণের জন্য সাহিত্য রচনা করেছেন। তো যাই হোক, এই হচ্ছে মধ্যযুগের বিশেষত্ব। এখানে ধর্মের জন্য মানুষ, ধর্মের জন্য মানুষ, মানুষ ধর্মের জন্য, ধর্মকেন্দ্রিক দেববাদ সেই সাহিত্যের মূল বৈশিষ্ট্য। দেবতা এবং দেবীরা তারাই হচ্ছে সাহিত্যের মূল প্রেরণা, মূল ভিত্তি। মানুষ ক্রিয়ানক, মানুষ খেলনা। মানুষকে যেভাবে পরিচালিত করছেন সেভাবেই পরিচালিত হচ্ছে এই ভাবাদর্শ এই সাহিত্যের মূল বিষয়, ধর্ম প্রধান। এবার 1800 সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হলো। দেখো, আমি প্রথমেই বলে গিয়েছি যে সাহিত্য সমাজের আয়না। আমরা জানি যে 1800 সাল থেকে আমাদের বাংলাদেশে নবজাগরণ শুরু হয়েছিল। রামমোহন তার হাত ধরে প্রথম শুরু হয়েছিল এবং তারপরে বহু মানুষ তার সঙ্গে যুক্ত হয়েছিল। নবজাগরণ মানে নতুন করে জেগে ওঠা। আসলে বিশ্বাস, সংস্কার, মূল্যবোধ, যুক্তিবাদ, এগুলি তো বড় কথা। মানবতাবাদ, মূল কথা হচ্ছে মানবতাবাদ, মানুষ, সবার উপরে মানুষ। এই সমাজের এই যে পরিবর্তন, সাহিত্যের একটা
পরিবর্তন ঘটিয়ে দিল। মধ্যযুগীয় দেববাদী ভাবনার পরিবর্তে নবজাগরণের যুগের বাংলা সাহিত্যে সেখানে আস্তে আস্তে দেববাদ বা দেবতার মাহাত্ম্য সেটা আস্তে আস্তে কমে আসতে শুরু করলো। সেখানে মানুষ এবং মানবতা সেটা প্রাদপ্রদীপের আলোতে উদ্ভাসিত হয়ে উঠতে লাগলো। কবি শেখর কালিদাসের ভাষায়, মানুষই দেবতা গড়ে, তাহার কি পার পরে, করে দেব মহিমানি। মানুষই হচ্ছে এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তো যাই হোক, এই যুগে বাংলা সাহিত্য কিন্তু সর্বাধিক বিকাশ হয়েছে। এই যুগে রামমোহনের, বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্তের মতো বিশিষ্ট ব্যক্তিরা তারা আত্মপ্রকাশ করলেন। তাদের অনুসন্ধিৎসা, তাদের যুক্তিবাদ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করল। এ যুগে বাংলা ভাষায় প্রথম গদ্য রচনার সূচনা হলো। এ যুগে আধুনিক যে উপন্যাস থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, প্রবন্ধ থেকে শুরু করে সমস্ত কিছু এ যুগের অবদান, মধ্যযুগে কিছু ছিল না। এ যুগে বিভিন্ন সাময়িক পত্র পত্রিকা প্রকাশিত হতে লাগলো। এই সাময়িক পত্র পত্রিকার মধ্যে দিয়ে সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটল। জমিদারের বৈঠকখানা থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত বাংলা সাহিত্য, বাংলা চিন্তা চেতনার সঙ্গে মানুষ পরিচিত হলো। এই হচ্ছে মূলত আধুনিক যুগের বাংলা সাহিত্যের বৈশিষ্ট্য। এখন প্রশ্নটা হচ্ছে, আমি খুব একটা সহজ কথা বলতে চাই। দেখো, এই যে একটা কাল বিভাজন করা হয়েছে, যুগ বিভাজন, 900 থেকে 1200, 1200 থেকে 1800, 1800 থেকে বর্তমান। আসলে ব্যাপারটা এইরকম নয়। আমি যদি ধরো এই যে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুদ্ধ হচ্ছে, তা 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত একদিন পরে এগিয়ে যাও, মানে 1800 থেকে নবজাগরণ শুরু হয়েছে 1799 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর, মানে শেষ দিন মধ্যযুগের। তারপরে আমি কি মনে করতে পারি যে 1799 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর সমস্ত মানুষ দেববাদে আচ্ছন্ন হয়েছিল, সবাই ধর্ম, সবাই মানে দেবতা ইত্যাদি ইত্যাদি বিশ্বাসী হয়ে আসলো, সেখানে মানুষ সেখানে গৌণ ছিল। আর যেই 31শে ডিসেম্বর 12টার 1 হয়ে গেল, অর্থাৎ কি হলো, 1 জানুয়ারি 1800 খ্রিস্টাব্দ পরিবর্তন হয়ে গেল, আধুনিক যুগ সূচনা হয়ে গেল। হট করে মানুষ সব জেগে উঠে গেল আর কি, মানে চিন্তা চেতনা, বিশ্বাস, মূল্যবোধ ইত্যাদি ইত্যাদি সবার মধ্যে জেগে উঠলো, মানবতাবোধ জেগে উঠলো, মানুষকে গ্রহণ করলো। দেবতা শেষ হয়ে গেল, তাদের বিশ্বাস মনের থেকে চলে গেল না। আসলে যুগ বিভাজন একটা আপেক্ষিক একটা বিষয়। মধ্যযুগের থেকে আমরা যদি দেখি যে মধ্যযুগের শেষ দিক থেকেই রায়গুণাকার ভারতচন্দ্র রায় শেষ কবি মধ্যযুগের শক্তিশালী, তার কাব্যের থেকেই মানবতাবাদ উঁকি মারছিল। আবার রামমোহনের পরবর্তী সময়েও দেখা যাচ্ছে যে মধ্যযুগীয় ধ্যান ধারণা মানুষের মধ্যে ছিল। এবং আজকে আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা কি দাবি করতে পারি যে আমরা পুরোপুরি দেববাদ থেকে মুক্ত, আমরা সম্পূর্ণভাবে মানবতাবাদী, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটাই আমাদের মন্ত্র? না। কিন্তু একটা আপেক্ষিক বিষয়, যার মধ্যে দিয়ে আমরা এই যুগ বিভাজনের মধ্যে দিয়ে একটা সাহিত্যের এক একটা যুগের বিশেষত্ব, সেই বিশেষত্বটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারি। তাই যাই হোক, আজকে আমি মনে করলাম যে তোমাদের যেহেতু বিষয়টা একদম নতুন, এবং তোমরা হয়তো অকারণে মনের মধ্যে একটা ভয় তোমাদের কাজ করবে, তাই সাহিত্যের ইতিহাস আসলে একটা নিরস কোনো বিষয় নয়, তার মধ্যেও একটা জীবনবোধ আছে, একটা সত্তা আছে। এটাকে উপলব্ধি করবার জন্য আমি প্রাথমিক একটা বিষয় আলোচনা করলাম। এই বিষয়টা দেখলে আশা করি তোমরা সাহিত্যের ইতিহাস সম্পর্কে একটা সামগ্রিক একটা ধারণা অল্প হলেও হবে। আর এরপরে যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই জানাতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি।